পাচ্ছ? জি স্যার। হ্যালো, জি স্যার। হ্যাঁ রেসপন্স করবার সাথে সাথে। তো প্রথমত হচ্ছে চেয়ারম্যান। চেয়ারম্যান সাধারণত কোম্পানির মালিকই হয়। তারপরে তোমার হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর, এটাও সাধারণত মালিকই হয়। তবে অনেক বড় কোম্পানি হলে বা মালিকের সংখ্যা কম থাকে, বা মালিক যদি অনেক তোমার হচ্ছে অন্য অনেক বিজনেস থাকে, তখন অনেক বিজনেসের ক্ষেত্রে এমডি তোমার হচ্ছে ওই একদম বিশ্বস্ত সবচেয়ে তোমার হচ্ছে বড় কর্মচারীকে বা কর্মকর্তাকে তোমার এমডি বানানো হয়। আবার হ্যাঁ, তারপর তোমার হচ্ছে ডিরেক্টর। ডিরেক্টর সাধারণত তোমার হচ্ছে মালিকও থাকে, অথবা মালিকের আত্মীয় স্বজন ছেলে মেয়ে ওদেরকে রাখা হয়। বুঝতে পারছো? হ্যালো জি স্যার। হ্যালো জি স্যার। তারপর মালিক ডিরেক্টরের পরে হচ্ছে তোমার ডিরেক্টর অনেকজন থাকে, চেয়ারম্যান সাধারণত একজনই। এমডি তোমার একের অধিক থাকতে পারে, অর্থাৎ একজনও থাকতে পারে, একের বেশিও থাকতে পারে। তো বড় কোম্পানি হলে অবশ্যই তোমার একের বেশি থাকে। আন্ডারস্ট্যান্ড? যত বড় কোম্পানি হবে তত তোমার এমডি তত সংখ্যা বৃদ্ধি পায়। আর ডিরেক্টর কোম্পানি বড় হলে অবশ্যই তোমার আলটিমেটলি ডিরেক্টরের সংখ্যা বাড়বে। তারপর তোমার হচ্ছে এরা হচ্ছে বেসিক্যালি তোমার মালিক পক্ষের লোকজন। আর এমনিতে তোমার হচ্ছে তারপরে আলটিমেটলি শুরু হয় তোমার হচ্ছে চিফ অপারেটিং অফিসার, অথবা তোমার চিফ সিইও। এক্সিকিউটিভ অফিসার, দ্যাট ইজ সিইও অথবা সিওও। হ্যাঁ, এরা তোমার হচ্ছে যে কোনো ইন্ডাস্ট্রির বা যে কোনো কোম্পানির হেড পার্সন, অর্থাৎ ওই ইন্ডাস্ট্রির সবকিছু আলটিমেটলি তোমার কন্ট্রোল করে এই বা দেখাশোনা করে হচ্ছে তোমার সিইওরা বা সিইওরা। হ্যাঁ, ওরা রিপোর্ট করে ডিরেক্টরকে, ডিরেক্টর রিপোর্ট করে তোমার হচ্ছে এমডি কে, এমডি রিপোর্ট করবে তোমার হচ্ছে চেয়ারম্যানকে। আর প্রত্যেকটা পোস্টের জন্য তোমার কিন্তু স্যালারি ধরা আছে। চেয়ারম্যান যে তার কিন্তু তোমার বেতন আছে। দেন হচ্ছে তোমার আলটিমেটলি আমরা আগে আলোচনা করেছিলাম যে গার্মেন্টস সেক্টরে, বিশেষ করে যেহেতু গার্মেন্টস সেক্টর ম্যানেজমেন্ট প্রোগ্রাম, গার্মেন্টস সেক্টর বা গার্মেন্টস ইন্ডাস্ট্রি মেইনলি তোমার চারটা উইং তো থাকবেই। একটা হচ্ছে তোমার মার্চেন্ডাইজিং এর মার্কেটিং টিম বা মার্চেন্ডাইজিং বা মার্কেটিং ডিপার্টমেন্ট। তারপর তোমার হচ্ছে প্রোডাকশন সেকশন। প্রোডাকশন অনেক সময় তোমার দুইটা হয়, একটা হচ্ছে সুইং প্রোডাকশন আলটিমেটলি বোঝানো হয়, এটা একটা। আর একটা হচ্ছে তোমার ওই ফিনিশিং প্রোডাকশন, এটাও বোঝানো হয়। তো আমরা একটাও রাখতে পারি, আবার দুইটাও দিতে পারি। দেন হচ্ছে তোমার ফিনান্স সেকশন বা ফিনান্স ডিপার্টমেন্ট, যারা তোমার হচ্ছে আলটিমেটলি তোমার ওই ওয়ার্কার এবং অফিসারদের স্যালারি এবং হচ্ছে অন্যান্য ফাইন্যান্সিয়াল দিকটা দেখাশোনা করে। আর হচ্ছে এইচআর ডিপার্টমেন্ট। হ্যালো জি স্যার, শুনতে পাচ্ছি। এইচআর ডিপার্টমেন্ট। হ্যাঁ, এইচআর ডিপার্টমেন্টের কাজটা হচ্ছে তোমার আলটিমেটলি হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, দ্যাট ইজ তারা হচ্ছে তোমার ওয়ার্কার এবং হচ্ছে অফিসার রিক্রুট করে। আন্ডারস্ট্যান্ড? ওয়ার্কার এবং হচ্ছে অফিসার রিক্রুট করবে। তো এগুলা হচ্ছে এই চারটা সেগমেন্ট যে কোনো কোম্পানির ক্ষেত্রে বা যে কোনো গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য ম্যান্ডেটরি আর কি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই রাখতে হবে। কারণ মার্কেটিং ডিপার্টমেন্ট এখন হচ্ছে তোমার মার্কেটিং ডিপার্টমেন্টের আলটিমেটলি কাজ অর্গানোগ্রামটা তো আমাদের জানতে হবে। তো মার্কেটিং এন্ড মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট, এটা তোমার যদি কোম্পানি বড় হয়, তাহলে তোমার সিনিয়র জিএম থাকে, আন্ডারস্ট্যান্ড? বা জিএম থাকে, জিএম মানে জেনারেল ম্যানেজার। হ্যালো জি স্যার। হ্যাঁ, তোমার হচ্ছে ওই মার্কেটিং ডিপার্টমেন্টের বস হচ্ছে তোমার জিএম, যার জেনারেল ম্যানেজার। তার আন্ডারে থাকবে তোমার হচ্ছে এজিএম। হ্যাঁ, অনেক সময় তোমার ডিজিএমও থাকে। জিএম একটু খাতায় সব একটু নোট করো। ফার্স্ট হচ্ছে তোমার জিএম, তারপর তোমার হচ্ছে ডিজিএম, ডিজিএম মানে ডেপুটি জেনারেল ম্যানেজার। তারপর তোমার হচ্ছে এজিএম, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার। লিখতেছো? জি স্যার। জি স্যার। তারপর তোমার হচ্ছে সিনিয়র ম্যানেজার, জিএম, ডিজিএম, জিএম, ডিজিএম। এগুলো ক্যাপিটাল লেটারে লেখো। হ্যাঁ, এগুলো অবশ্যই অবশ্যই ক্যাপিটাল লেটার লিখবে। জিএম জেনারেল ম্যানেজার, ডিজিএম ডেপুটি জেনারেল ম্যানেজার। আপাতত ডিজিএম লেখো, পরে তুমি ডেপুটি জেনারেল ম্যানেজার লিখে রাখো। তারপর তোমার হচ্ছে এজিএম, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার। হ্যাঁ, দেন হচ্ছে তোমার সিনিয়র ম্যানেজার। এগুলো হচ্ছে নিচে নিচে নামবে। হ্যাঁ, এগুলো তোমার হচ্ছে নিচের পোস্ট যতগুলো, যেগুলো সিনিয়র ম্যানেজার, ম্যানেজার, সিনিয়র ম্যানেজার নিচে হচ্ছে ম্যানেজার থাকবে। তারপর তোমার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচে হচ্ছে সিনিয়র মার্চেন্ডাইজার। হ্যাঁ, সিনিয়র মার্চেন্ডাইজার নিচে হচ্ছে মার্চেন্ডাইজার, তারপরে অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার,
তারপর ট্রেনি মার্চেন্ডাইজার। অর্থাৎ তোমার হচ্ছে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে মার্কেটিং ডিপার্টমেন্টের একদম জুনিয়র পোস্ট হচ্ছে তোমার ট্রেনি মার্চেন্ডাইজার, তারপর তোমার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার, দেন হচ্ছে মার্চেন্ডাইজার, তারপর তোমার হচ্ছে সিনিয়র মার্চেন্ডাইজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অফ মার্চেন্ডাইজিং বা মার্কেটিং, তারপর হচ্ছে ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, হ্যাঁ, এজিএম, ডিজিএম, জিএম। আর জিএম যদি তোমার কোম্পানি আরো বড় হয় বা জিএম যদি অনেকদিন একই পোস্টে থাকে তখন তাকে সিনিয়র জিএম হিসেবে প্রমোট করা হয়। বুঝতে পারছো? হ্যালো? জি স্যার। অর্থাৎ আমাদের আলটিমেটলি মার্কেটিং বা মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টের শুরু অর্থাৎ ইনিশিয়াল পোস্ট হচ্ছে ট্রেনি মার্চেন্ডাইজার। হ্যাঁ, ট্রেনি মার্চেন্ডাইজার একটা নির্দিষ্ট সময় যদি পারফরমেন্স ভালো থাকে তাহলে কেউ 6 মাসে, কেউ 1 বছরে, কেউ 2 বছরে অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার হবে। অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার একটা নির্দিষ্ট পিরিয়ড কমপ্লিট করার পরে মার্চেন্ডাইজারে প্রমোট হবে। মার্চেন্ডাইজার তোমার হচ্ছে সিনিয়র মার্চেন্ডাইজার হবে, সিনিয়র মার্চেন্ডাইজার আলটিমেটলি তারপরে প্রমোশন পেয়ে হবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অফ মার্চেন্ডাইজিং। হ্যাঁ, দেন হচ্ছে তোমার ম্যানেজার হবে, ম্যানেজার থেকে সিনিয়র ম্যানেজার, তারপর তোমার হচ্ছে এজিএম, ডিজিএম, জিএম। সবাই কিছু বুঝতে পারছে? হ্যালো? জি স্যার। হ্যাঁ, এখন হচ্ছে প্রোডাকশন। প্রোডাকশন তোমার দুইটা, একটা যদি আমরা শুধু ওভারঅল প্রোডাকশন কনসিডার করি তাহলে তোমার হচ্ছে একেবারে তোমার হচ্ছে ওই মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টের পরে যে কাজগুলো থাকে, আন্ডারস্ট্যান্ড, ফেব্রিক বুকিং থেকে শুরু করে একদম কমপ্লিট পর্যন্ত তোমার সুইং প্রোডাকশন, ফিনিশিং প্রোডাকশন দুটো একসাথেও রাখতে পারো অথবা তুমি আলাদা আলাদা রাখতে পারো। তো সেম প্রোডাকশনের হচ্ছে মেইন বস হচ্ছে জিএম, আন্ডারস্ট্যান্ড। জিএম এর আন্ডারে ডিজিএম থাকবে, ডিজিএম এর পরে এজিএম, হ্যাঁ, তারপরে তোমার হচ্ছে সিনিয়র ম্যানেজার অফ প্রোডাকশন, এগুলো তোমার হচ্ছে প্রোডাকশনের নিচে হবে আর কি। হ্যাঁ, তারপর তোমার হচ্ছে ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তারপরে তোমার হচ্ছে আগে ছিল যেমন আমাদের সিনিয়র মার্চেন্ডাইজার, এই যে সিনিয়র মার্চেন্ডাইজার হবে না, সিনিয়র প্রোডাকশন অফিসার। হ্যালো? সিনিয়র প্রোডাকশন অফিসার, প্রোডাকশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন অফিসার। অর্থাৎ তোমার হচ্ছে প্রোডাকশনের ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন অফিসারটা হচ্ছে ফিল্ড লেভেল, অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন অফিসারটা হচ্ছে ফিল্ড লেভেল, তারপরে পোস্ট হচ্ছে তোমার প্রোডাকশন অফিসার, দেন হচ্ছে সিনিয়র প্রোডাকশন অফিসার, তারপর তোমার হচ্ছে ম্যানেজার বা সরি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অফ প্রোডাকশন, তারপর হচ্ছে ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, এজিএম, ডিজিএম, জিএম। হ্যালো? স্যার আবার আরেকটু বলেন। স্যার একটা প্রশ্ন ছিল। স্যার হ্যাঁ, প্রোডাকশন বলো। ডিপার্টমেন্টটা যদি আরেকবার বলতেন। প্রোডাকশন ডিপার্টমেন্ট, হ্যাঁ হ্যাঁ বলো। মার্চেন্ডাইজিং আর প্রোডাকশন ডিপার্টমেন্ট দুইটা তো আলাদা ফিল্ড না স্যার? হ্যাঁ, আলাদা ফিল্ড। তো স্যার ওইখানে হ্যাঁ। মানে প্রোডাকশন অফিসার হিসেবে কারা রিক্রুট করা হয়, আর মার্চেন্ডাইজার তো আমরা জানি নরমালি যে অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং অথবা যে কিউ টেক্সটাইল রিলেটেড অথবা বিবিএ টাইপের যারা আছে তারাও দেখতে পারে। হ্যাঁ, তোমার প্রশ্ন হচ্ছে প্রোডাকশন অফিসার হিসেবে কাদেরকে নিয়োগ দেওয়া হয়। তোমার যে যদি যে অ্যাপারেল ইন্ডাস্ট্রি তাহলে অবশ্যই তোমার আলটিমেটলি অ্যাপারেল ইঞ্জিনিয়ারদের বা অ্যাপারেল ইঞ্জিনিয়ারদেরকে নিয়োগ দেওয়া হয়, অর্থাৎ যারা অ্যাপারেলে তোমার কমপ্লিট করে, গ্রাজুয়েশন কমপ্লিট করে। তবে তোমার বড় বড় কোম্পানি হলে অ্যাপারেল ইঞ্জিনিয়ার না পেলে যে কোনো টেক্সটাইল ইঞ্জিনিয়ারকেই নিয়োগ দেওয়া হয়। তাও টেক্সটাইল ইঞ্জিনিয়ার যদি তোমার ভালো না পাওয়া যায়, আলটিমেটলি একটা তোমার গ্রাজুয়েশন করা, কিছু ফাউন্ডেশন টেক্সটাইল কোর্স করা, তাকেও প্রোডাকশন অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়। বুঝতে পারছো? হ্যালো? জেনারেলি যেহেতু গার্মেন্টস ইন্ডাস্ট্রি, তাহলে তোমাকে অ্যাপারেল ইন্ডাস্ট্রি, অ্যাপারেল ডিপার্টমেন্ট থেকে যে গ্রাজুয়েশন কমপ্লিট করছে তাকে তোমার হচ্ছে প্রোডাকশন হিসেবে নিয়োগ দেওয়া হয়। তারপরে যদি তোমার অ্যাপারেল ইঞ্জিনিয়ার না পাওয়া যায় তাহলে তোমার টেক্সটাইল ব্যাকগ্রাউন্ডের যে কোনো ইঞ্জিনিয়ারকে নিয়োগ দেওয়া হয়, আন্ডারস্ট্যান্ড। টেক্সটাইল ইঞ্জিনিয়ার যদি তোমার মন মতো না পাওয়া যায় বা স্কিলড টেক্সটাইল ইঞ্জিনিয়ার না পাওয়া যায়, তাহলে তোমার হচ্ছে যে কোনো একটা নরমাল সাবজেক্টের উপর বা যে কোনো ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের উপর গ্রাজুয়েশন করা একজনকে, যাদের টেক্সটাইলের উপর কিছু ফান্ডামেন্টাল কোর্স করা আছে তাদেরকে নিয়োগ দেওয়া হয়। এই সকল ক্ষেত্রে যাদের তোমার হচ্ছে টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড ছাড়া নন টেক্সটাইলের, তাদেরকে তোমার হচ্ছে ওই কিছুদিন এনে আবার ট্রেনিং করানো হয়, আন্ডারস্ট্যান্ড। ডাইরেক্ট ট্রেনিং করানোর পরে তোমার হচ্ছে ওদেরকে কাজ বোঝানো হয় ভালো করে, আন্ডারস্ট্যান্ড। আর থাকতে থাকতে কাজ শিখে যায়। একবার মাঠ পর্যায়ে কাজ করে। প্রোডাকশন অফিসার একেবারে ফ্লোরে কাজ করবে, ও যে কোনো প্রোডাকশন। আর তোমরা যারা ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ার, যারা তোমার হচ্ছে ওয়েট প্রসেসের
তারা তো আলটিমেটলি কাজ করবে যখন প্রোডাকশন, তখন হচ্ছে ডাইং প্রোডাকশন তোমরা কাজ করবে। ডাইং প্রোডাকশন অথবা প্রিন্টিং এর ক্ষেত্রে আছে বা বিভিন্ন ফিনিশিং এর ক্ষেত্রে আছে, তখন তোমাকে অবশ্যই ডাইং প্রোডাকশনের ক্ষেত্রে এই অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন অফিসার হিসেবে কাজ করতে হবে ফ্লোরে। একদম তোমার হচ্ছে মেশিনের সাথে তোমার চেয়ার থাকবে, টেবিল থাকবে, ওই জায়গায় বসে বসে তোমার আন্ডারে আবার হচ্ছে কিছু ওয়ার্কার থাকবে, সুপারভাইজার থাকবে, ওয়ার্কার থাকবে। হ্যাঁ, তুমি বুঝাই দিবা হচ্ছে সুপারভাইজারকে, সুপারভাইজার বুঝাবে তার সাবঅর্ডিনেট ওয়ার্কারকে। আন্ডারস্ট্যান্ড? জি স্যার। হ্যালো, তো এটা হচ্ছে মেইন অর্গানোগ্রাম। ফার্স্টে তোমার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন অফিসার, একবারে তোমার অফিসার লেভেলে যেটা বা ম্যানেজমেন্ট লেভেলে যারা, আন্ডারস্ট্যান্ড। তারপর হচ্ছে তোমার অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন অফিসার যখন নির্দিষ্ট সময় পার করবে বা তোমার প্রোডাকশন অফিসার যোগ্যতা থাকবে, আন্ডারস্ট্যান্ড, তখন তাকে প্রমোশন দিয়ে প্রোডাকশন অফিসার তৈরি করা হবে বা নেওয়া হবে। হ্যাঁ, তারপর তোমার হচ্ছে সিনিয়র প্রোডাকশন অফিসার, দেন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অফ প্রোডাকশন, তারপর তোমার হচ্ছে ম্যানেজার। হ্যাঁ, ম্যানেজার প্রমোশন পেয়ে হবে সিনিয়র ম্যানেজার, সিনিয়র ম্যানেজার প্রমোশন পেয়ে হবে তোমার হচ্ছে এজিএম, এজিএম থেকে ডিজিএম, ডিজিএম থেকে জিএম, তারপরে জিএম অনেক সময় তোমার হচ্ছে নিজে একটা ইন্ডাস্ট্রি দিয়ে বসে, বা অনেক সময় তোমার সেই ডিরেক্টর হয়। বুঝতে পারছো? হ্যালো, তাহলে আমার দুইটা পার্ট গেছে। স্যার ওই প্রসেস থেকে বললে স্যার প্রমোশন হয় না। সব ক্ষেত্রে প্রমোশন আছে, প্রমোশন না থাকলে কি হবে নাকি? সাধারণত তোমার আমি বলি গার্মেন্টস প্রোডাকশনে আগে টেক্সটাইল ইঞ্জিনিয়ার, গার্মেন্টস প্রোডাকশনে আগে টেক্সটাইল ইঞ্জিনিয়াররা জয়েন করতো না। আন্ডারস্ট্যান্ড? গার্মেন্টস প্রোডাকশন সেকশনে আগে কোনো টেক্সটাইল ইঞ্জিনিয়ার জয়েন করতো না, কিন্তু এখন যেহেতু তোমার আলটিমেটলি গ্রাজুয়েশনের স্টুডেন্ট অনেক বেশি, অর্থাৎ তোমার টেক্সটাইল ইঞ্জিনিয়ার অনেক বেশি হয়ে গেছে, এই জন্য তোমার অনেকেই তোমার চাকরি আলটিমেটলি সুইটেবল না পেয়ে প্রোডাকশনে জয়েন করছে। বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। আগে তোমার হচ্ছে কোনো টেক্সটাইল ইঞ্জিনিয়ারই তোমার প্রোডাকশনে, অ্যাপারেল প্রোডাকশনে জয়েন করতো না। এখন তোমার হচ্ছে অনেকেই তোমার অ্যাপারেল প্রোডাকশনে জয়েন করতেছে। প্রোডাকশনে স্যার মানে ফ্যাসিলিটিটা কি স্যার? নরমালি যে অনেকে সুইচ করতেছে মানে এই টেক্সটাইল ইঞ্জিনিয়ার প্রোডাকশন অফিসার হিসেবে, এটা কিসের জন্য স্যার? মানে কোন রিজনে স্যার ওইটার মধ্যে সুইচ করতে হবে? নিজের ডিপার্টমেন্টাল এখন কি হলে চুজ করতেছে? সাধারণত আগে চুজ করতো না, কারণ এর চেয়ে অনেক ভালো ভালো সেক্টর ছিল, কিন্তু এখন হচ্ছে তোমার সাফিসিয়েন্ট চাকরি নাই, সহজ কথা যেটা। আন্ডারস্ট্যান্ড? এখন তোমার হচ্ছে যে হারে তোমার হচ্ছে রিক্রুটমেন্ট প্রয়োজন বা যে হারে ম্যান পাওয়ার প্রয়োজন, তার চেয়ে অনেক বেশি ইঞ্জিনিয়ার আছে, বা তোমার স্কিলড ইঞ্জিনিয়ার নাই। অনেকে তোমার হচ্ছে ইঞ্জিনিয়ার হলেও তোমার তাদের দক্ষতা খুবই কম। আন্ডারস্ট্যান্ড? এই জন্য তোমার হচ্ছে অনেকেই তোমার হচ্ছে প্রোডাকশন সেক্টর জয়েন করতেছে, কিন্তু তোমার প্রোডাকশন সেক্টরও একটা হিউজ অপরচুনিটি আছে। আন্ডারস্ট্যান্ড? আগে তো তোমার ইঞ্জিনিয়ার কম ছিল, জব অনেক বেশি ছিল, এই জন্য তোমার হচ্ছে ওই ভালো ভালো পোস্ট গুলাতে আগে জয়েন করতো। বুঝা গেছে? তুমি দেখা যায় টেক্সটাইল, গার্মেন্টস প্রোডাকশন আর ডাইং প্রোডাকশন, দুটো প্রোডাকশন যদি কনসিডার করা হয়, ডাইং প্রোডাকশনের লোকজন খুব তাড়াতাড়ি তোমার হচ্ছে তোমার ডেভেলপ করতে পারে এবং হচ্ছে খুব অল্প সময়ে বা একটা নির্দিষ্ট সময়ে সে বেশি পরিমাণে ইনকাম করার সুযোগ থাকে। আন্ডারস্ট্যান্ড? হ্যালো, গার্মেন্টস প্রোডাকশনের চেয়ে তোমার ডাইং প্রোডাকশন, তারপর নিট প্রোডাকশন, ওভেন প্রোডাকশন, হ্যাঁ, এই সকল প্রোডাকশন বা তোমার হচ্ছে ওয়াশিং প্রোডাকশন, এইসব এই চারটা প্রোডাকশন সেক্টরের চাহিদা অনেক বেশি এবং হচ্ছে এগুলো তাড়াতাড়ি নিজেকে ডেভেলপ করা যায় এবং হচ্ছে ওইসব ক্ষেত্রে স্যালারিও বেশি। বুঝতে পারছো? আমরা তো চাকরিতে জয়েন করি বেসিক্যালি তোমার হচ্ছে যেটাতে অপরচুনিটি বেশি থাকবে ওইটাতেই। এই জন্য তোমার হচ্ছে গার্মেন্টস প্রোডাকশন আগে জয়েন করতো না, কিন্তু এখন তোমার চাকরির বাজারে স্বল্পতার জন্য আর অনেক স্টুডেন্ট তোমার হচ্ছে টেক্সটাইল থেকে গ্রাজুয়েট কমপ্লিট করার জন্য প্রোডাকশনেও অনেকেই জয়েন করছে। তবে এই সেক্টরও তোমার হিউজ অপরচুনিটি আছে। তারপর তোমার হচ্ছে এইচআর ডিপার্টমেন্ট, হ্যাঁ, আর ফিনান্স ডিপার্টমেন্ট এই সেম থাকবে। ওই এই ক্ষেত্রেও তোমার হচ্ছে এই জিএম, তারপরে তোমার হচ্ছে ডিজিএম, এজিএম, সিনিয়র ম্যানেজার, ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, হ্যাঁ, তারপর তোমার হচ্ছে ওই অনেক সময় এক্সিকিউটিভও বলে। হ্যালো, জি স্যার। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পরে তোমার হচ্ছে সিনিয়র এক্সিকিউটিভ বলে, যেটা আমরা আগে বলতাম প্রোডাকশন অফিসার, অথবা তোমার হচ্ছে সিনিয়র মার্চেন্ডাইজার বলতাম। হ্যাঁ, মার্কেটিং ক্ষেত্রে মার্কেটিং ও সিনিয়র মার্কেটিং অফিসার, তো সিনিয়র মার্চেন্ডাইজার। এই ক্ষেত্রে প্রোডাকশনের ক্ষেত্রে বলতাম সিনিয়র প্রোডাকশন অফিসার। এই ক্ষেত্রে বলা হয় তোমার হচ্ছে সিনিয়র এক্সিকিউটিভ, সাধারণত অনেক সময় বলা হয় অনেক কোম্পানি, তবে অনেক কোম্পানিতে তোমার হচ্ছে সিনিয়র অফিসারও বলা হয়। হ্যালো, সিনিয়র ফিনান্স অফিসার অথবা সিনিয়র এইচআর অফিসার। আন্ডারস্ট্যান্ড? হ্যালো, জি স্যার। তাহলে এইচআর আর ফিনান্স দুটার আলটিমেটলি অর্গানোগ্রাম সেম। তারপর তোমার সিনিয়র এক্সিকিউটিভ, তারপর অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ।
অথবা তোমার হচ্ছে এই অ্যাসিস্ট্যান্ট অফিসার অফ ফিনান্স, অ্যাসিস্ট্যান্ট অফিসার অফ এইচআর, দেন হচ্ছে তোমার ওই অফিসার অথবা এক্সিকিউটিভ, তারপরে সিনিয়র এক্সিকিউটিভ অথবা সিনিয়র অফিসার, এইচআর এন্ড অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট। হ্যাঁ, তাহলে আমাদের হচ্ছে বেসিক 4টা ডিপার্টমেন্ট অবশ্যই থাকবে, তবে এটা সেগমেন্টও থাকতে পারে। একটা হচ্ছে তোমার মার্কেটিং এন্ড মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট, এটার অর্গানোগ্রাম, তারপর তোমার হচ্ছে প্রোডাকশন এর অর্গানোগ্রাম, তারপর তোমার হচ্ছে ফিনান্স এর অর্গানোগ্রাম, আর হচ্ছে এইচআর এন্ড অ্যাডমিনিস্ট্রেশন। হ্যাঁ, এই 4টা উইং থাকবে। 4টা লিখে তোমাকে নিচে নিচে আবার সাবঅর্ডিনেট গুলো লিখতে হবে, যেগুলো বললাম। বুঝতে পারছো? জি স্যার। স্যার, তো এটা, হ্যাঁ স্যার, মানে আপনি বললেন যে মানে বর্তমানে ইঞ্জিনিয়ার পাওয়া যাচ্ছে আনস্কিলফুল। হ্যাঁ, এখন মেইনলি মানে একদম ফ্রেশার হিসেবে, মানে আমরা তো যখন ফ্রেশার হিসেবে বের হবো, মানে কোম্পানি আমাদের কি মানে কোন জিনিসটার জন্য আমাদের রিক্রুট করবে, মানে আমার কোন একটা স্পেশাল গুণ আছে যে কারণে অন্য কাউকে না নিয়ে আমার নিবে, মানে কোন গুণটা থাকার কারণে মেইনলি আমাদের নেওয়া হয় আর কি, এই জিনিসটা জানতে চাচ্ছি। তুমি 4 বছর কি কিসের উপর গ্রাজুয়েশন কমপ্লিট করছো? 4 বছর পরে তুমি যখন তোমাকে একটা হ্যাঁ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর উপর, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর কিসের ওয়েট প্রসেসের উপর, তুমি দেখা যায় তার তোমার ইয়ান আছে, ফেব্রিক আছে, ওয়েট আছে, অ্যাপারেল আছে, কোনটার মধ্যে তোমার সবচেয়ে বেশি তুমি জানতে পারবা বা জানার সুযোগ হবে? তুমি যে ওয়েট প্রসেস ডিপার্টমেন্ট পড়ছো, কোন ইঞ্জিনিয়ারিং বা কোন সাবজেক্টে তোমার আলটিমেটলি নলেজ বেশি হবে তুমি বলো? স্যার ওয়ার্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং এ। হ্যালো, জি স্যার, ওয়ার্ড প্রসেস ওয়েট ইঞ্জিনিয়ারিং। প্রসেসিং ইঞ্জিনিয়ারিং এ তাহলে তোমার হ্যাঁ, তাহলে তোমার হচ্ছে ওয়েট প্রসেস সম্বন্ধে তোমার অন্য ডিপার্টমেন্টের চেয়ে নলেজ বেশি থাকবে। এই জন্য তুমি হচ্ছে ওয়েট প্রসেসের প্রোডাকশনে তুমি চাকরি করার একটা সুযোগ পাচ্ছ। আর যেহেতু তুমি আলটিমেটলি গ্রাজুয়েশন কমপ্লিট করছো, তা তোমাকে এই জায়গায় প্র্যাকটিক্যাল পড়ানো হয়েছে, থিওরি পড়ানো হয়েছে, তো এগুলা তুমি আলটিমেটলি হয়তো জবের ক্ষেত্রে তুমি ফ্রেশার, কিন্তু তুমি একটা গ্রাজুয়েট মানে কি, তুমি হচ্ছে মোটামুটি 80% তুমি থিওরি প্র্যাকটিক্যাল দুইটাই জানো। 100% থিওরি, 80% প্র্যাকটিক্যাল তুমি জানার কথা। এখন তুমি ফাঁকি দিলে এটা তোমার হচ্ছে তোমার পার্সোনাল ম্যাটার। টিচার ফাঁকি দিলে আলটিমেটলি টিচারের ফাঁকিটা তোমার উপর পড়বে। হ্যালো, জি স্যার। হ্যালো, জি স্যার, শুনতেছি স্যার। হ্যালো। হ্যালো, জি স্যার, অর্থাৎ তুমি শুনতেছি। তোমাকে যখন গ্রাজুয়েশন কমপ্লিট করা হয়, তোমার গ্রাজুয়েশন যে সিলেবাস আছে, সিলেবাস অনুযায়ী তোমাকে আলটিমেটলি প্রোডাকশন রিলেটেড যে থিওরি আছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর, তার 100% কভারেজ দেওয়ার কথা। তারপর তোমার প্র্যাকটিক্যাল যাতে 100% কভারেজ হয়। তারপর প্র্যাকটিক্যাল, কোন সাবজেক্টের প্র্যাকটিক্যাল 100% কভারেজ দেয় না, যে কোনো সাবজেক্ট বলো, যে কোনো দেশে মোটামুটি 60 থেকে 50 থেকে 70% কভারেজ দিতে পারে, একেবারে হাইলি যদি তোমার হচ্ছে ওই ফ্যাক্টরি বেসিস হয়। তো বাংলাদেশে তোমার দেখা যায় সর্বোচ্চ 20 থেকে 30%, আন্ডারস্ট্যান্ড, প্র্যাকটিক্যাল নলেজটা বাংলাদেশের স্টুডেন্টরা, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা সর্বোচ্চ 30% কভারেজ দিতে পারে। আর বাকি তোমার হচ্ছে বাকিগুলা ইন্ডাস্ট্রিতে জব করে কভারেজ দিতে হয়, আন্ডারস্ট্যান্ড। তারপর তোমার হচ্ছে এই যে ইঞ্জিনিয়ারিং পড়ার সময় তোমাকে ইন্টার্নিং করা হয়, ইন্টার্নিং রাখা হয়েছে না তোমাদের, ইন্টার্নশিপ? জি স্যার। জি স্যার। হ্যালো, জি স্যার। যাতে আমরা 4 বছরের মধ্যে ইন্টার্নশিপ করা হয়। হ্যাঁ, অর্থাৎ তোমার হচ্ছে কোন রকমের যাতে তোমার প্র্যাকটিক্যাল নলেজ যাতে উইক না থাকে বা তোমার শর্ট না থাকে, এই জন্য কিন্তু ইন্টার্নের ব্যবস্থা করা। তারপর হচ্ছে প্র্যাকটিক্যালে কিন্তু তোমার অনেক জোর দেওয়া হয়েছে, তুমি প্র্যাকটিক্যালে যদি ফেল করো তাহলে কিন্তু তোমার পুরো সাবজেক্ট ইয়ার ক্র্যাশ। অর্থাৎ গ্রাজুয়েশনের মধ্যে যদি তুমি আলটিমেটলি টেক্সটাইলের একটা সামগ্রিক নলেজ নিয়ে যেতে পারো, এই ভিত্তিতেই তো তোমাকে আলটিমেটলি কোম্পানি রিক্রুট করছে। কিন্তু তুমি এই 4 বছরে ফাঁকি দিলা, তারপরে ঘুরে বেড়াইলা, বা টিচার ফাঁকি দিল, এগুলা তো আর আলটিমেটলি রিক্রুটমেন্টের সময় বুঝবে না। বুঝা গেছে? জি স্যার। থ্যাংক ইউ স্যার। এটাই হচ্ছে মেন কথা। এখন যে যতটুকু প্র্যাকটিক্যাল নলেজ কভারেজ করতে পারবে বা যে যতটুকু ক্যাপচার করতে পারবে, তার ফিল্ড ততটা ব্রাইট। অনেক সময় তুমি হয়তো থিওরিটিতে ভালো পারো, কিন্তু প্র্যাকটিক্যাল তোমার ঢুকতেছে না। বিশেষ করে ওই মেয়েরা অনেকে আছে, ছেলেরা অনেকে আছে, বিশেষ করে মেয়েদের সংখ্যাটা বেশি। ওরা তোমার মুখস্থ বিদ্যা অনেক ভালো বুঝে, বুঝছেন, ম্যাথ টেস্ট সহ অনেক কিছু মুখস্থ করে ফেলতে পারে, কিন্তু তোমার হচ্ছে প্র্যাকটিক্যাল করতে গেলে জিনিসটা বুঝতে পারে না। তো ওরা তোমার হয়তো প্র্যাকটিক্যাল ফিল্ডে অত ভালো করতে পারে না। আর অনেক স্টুডেন্ট আছে থিওরি এভারেজ বোঝে, কিন্তু প্র্যাকটিক্যাল নলেজ তার অনেক বেশি শার্প। অর্থাৎ যে কোনো কিছু দেখলে এটার পার্ট বা তোমার হচ্ছে ইনিশিয়াল কোন জায়গা থেকে, তারপরে এটার প্রসেসিংটা কিভাবে হচ্ছে, এর টার্মিনালটা কি, সবই তোমার মাথার মধ্যে সহজে ক্যাপচার হয়। তারা খুব তাড়াতাড়ি তোমার হচ্ছে গেইনার হয়, এবং তারা আলটিমেটলি নিজেরা বড় ধরনের আলটিমেটলি ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়, তোমার এন্টারপ্রেনার হয়। বুঝা গেছে? হ্যালো।
জি জি স্যার। স্যার। তোমার ফাঁকি দেওয়াটা ডিপেন্ড, তোমার ফাঁকি দেওয়া, টিচারের ফাঁকি দেওয়া, এগুলো আলটিমেটলি লাস্টে রেজাল্ট আসবে আর কি, বুঝছো? এখন তুমি যতটুকু খাইবা ঠিক ততটুকু বমি করতে পারবা, অর্থাৎ তুমি যতটুকু শিখে যাবা এটা ঠিক ততটুকু তুমি ইন্ডাস্ট্রিতে দেখাতে পারো। এই যে এই জায়গায় যতটুকু ফাঁকি দিবা কোম্পানিতে গিয়ে ঠিক ততটুকু তোমার ওই জায়গা থেকে আবার শুরু করতে হবে। এই জন্য তুমি দেখবা যে হচ্ছে অনেক সময় জুনিয়র 2-3 বছরের জুনিয়র পোলাপানও সিনিয়রকে ওভারকাম কইরা ভালো পোস্টে চলে যায়। এরকম বহুত এক্সাম্পল আছে, বহুত তোমার হচ্ছে ওই সিনিয়র বড় ভাই আছে, জুনিয়র বড় ভাই আছে। আমাকে ওই একটা প্যাকেট দিয়েছিল কৃষ্ণ দাস আপনি ফার্স্ট ইয়ার দিচ্ছেন এগুলো আমরা তো দিছি, দেওয়ার পরে তো অনেক কাজ হয়েছে, ওই যে গলার গ্যাস গুলো আমাদের কাজটা কমছে না, তখন অনেক কষ্ট করে ভাষাই তো এবার আমি কোথাও চিন্তা করে আপনি কি বলতে চান এটা বলেন, আমি তো হয়তো শোনার সময় অনেকে আমি নিয়ে আসো যে হাসি হাসিতে দিতে দিবেন, আপনি এলে বাচ্চার মা আপনি জানেন নিয়ে আসবেন না আসবেন এইগুলোর জন্য আমার এখন দিবেন এইটার আমি ডাক্তার হ্যালো হ্যালো, জি স্যার। আচ্ছা তাহলে আমাদের ওটা গেছে, এখন হচ্ছে আমরা টেক্সটের টার্মস এন্ড ডেফিনিশন বলবো। হ্যাঁ, এটা স্ক্রিন শেয়ার করছি, দেখতে পাচ্ছ আশা করি। মেজবা দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। হ্যালো, জি স্যার। আচ্ছা এই জায়গায় হচ্ছে আমরা এখন আলোচনা করব হচ্ছে তোমার টেক্সটাইলের টার্মস এন্ড ডেফিনেশন গুলা। আন্ডারস্ট্যান্ড? টেক্সটাইলের হচ্ছে টার্মস এবং হচ্ছে ডেফিনেশন গুলো তোমার হচ্ছে আলোচনা করা হবে। ফার্স্ট হচ্ছে অ্যালাউন্স। অ্যালাউন্সটা অর্থাৎ তোমার টেক্সটাইল রিলেটেড বা গার্মেন্টস রিলেটেড যে সকল টার্ম করেছিলাম, যে একদম বলতে পারো অ্যালাউন্স কি মেজবা? স্যার অ্যালাউন্স হচ্ছে স্যার আমরা যে মূল মানে বেসিক ব্লকের সাথে যে বাড়তি একটা কয়েকটা মাপ নিই, মনে করেন স্যার 27 আমাদের হচ্ছে মূল বেসিক মানে ব্লক প্যাটার্ন হচ্ছে 27, আর আমরা যে 0.5 বাড়তি নিই স্যার ওটা হচ্ছে অ্যালাউন্স। অর্থাৎ অ্যাকচুয়াল বা এক্সাক্ট মেজারমেন্টের সাথে যে এডিশনাল মেজারমেন্ট নেওয়া হয়, ওই এডিশনাল মেজারমেন্টে হচ্ছে তোমার অ্যালাউন্স। এই জায়গায় দেখো সংখ্যাটা লেখা আছে সুন্দর করে, the addition as extra to the exact measurement of the body with which garments is made out is called allowance. এটা একটু লিখে লেখো সবাই, ঠিক আছে? the addition as extra to the exact measurement of the body with which a garments or apparel is made out is called allowance. দেখতে পাচ্ছ না? জি স্যার। স্যার এগুলোর স্ক্রিনশট নিয়ে নিলেই তো হবে স্যার, এখন কি লেখা লাগবে স্যার? হ্যাঁ লেখো, এখন লিখতে হবে। আচ্ছা স্যার। লিখে আবার দেখাইবা। সবাই খাতার মধ্যে লিখো। The addition as extra to the exact measurement of the body with which an apparel is made out is called allowance. অর্থাৎ তোমার হচ্ছে একটা অ্যাপারেলের অ্যাকচুয়াল বডি মেজারমেন্টের সাথে যে পরিমাণ এক্সট্রা মেজারমেন্ট নেওয়া হয়, এক্সট্রা মেজারমেন্ট হচ্ছে অ্যালাউন্স। জি স্যার লেখা হয়েছে। তারপর হচ্ছে অ্যাপ্লিক। হ্যাঁ,
অ্যাপ্লিকটা হচ্ছে তোমার যে কোনো গার্মেন্টস এর মধ্যে বা যে কোনো অ্যাপারেলের মধ্যে দেখো ফ্রন্ট পার্টে, অনেক সময় স্লিভে, অনেক সময় ব্যাক পার্টে আমরা এক্সট্রা ফেব্রিক এর উপর ডিপ করে ফেব্রিকটা অ্যাটাচ করা হয়। আন্ডারস্ট্যান্ড? যে কোনো গার্মেন্টস এর মধ্যে হতে পারে, অথবা তোমার হচ্ছে যে কোনো অ্যাপারেলের মধ্যে তোমার ওই ফ্রন্ট সাইডে, সাধারণত ফ্রন্ট সাইডে বেশি দেওয়া হয়, তবে অনেক সময় তোমার হচ্ছে ফ্রন্ট সাইডে বাদে ব্যাক সাইডও দেওয়া হতে পারে, অথবা স্লিভও দিতে পারি। ওই ফেব্রিকের মধ্যে ডিজাইন করে, এই ডিজাইন ফেব্রিকটা যদি আমরা গার্মেন্টস এর মধ্যে অ্যাটাচ করি, সাধারণত তোমার হচ্ছে অ্যাপারেলটার অ্যাস্থেটিক কোয়ালিটি বা তোমার হচ্ছে ডেকোরেশন পারপাসে। আন্ডারস্ট্যান্ড? তো ওইটাকে ওই এক্সট্রা ফেব্রিকটা হচ্ছে তোমার অ্যাপ্লিক। বুঝা গেছে? হ্যালো? স্যার আবার একটু বলেন এ কাট আউট ডিজাইন অর শেপ অ্যাটাচ টু দ্য ফেস। একটা গার্মেন্টস এর ফ্রন্ট সাইডে অথবা ব্যাক সাইডে হতে পারে, অথবা তোমার স্লিভে হতে পারে, হ্যাঁ, যে এক্সট্রা ফেব্রিকের উপর ডিজাইন করে যে জয়েন করা হয়, এক্সট্রা ফেব্রিকটা ডিজাইন কিন্তু এক্সট্রা ফেব্রিকটা হচ্ছে তোমার অ্যাপ্লিক। আন্ডারস্ট্যান্ড? একটা এক্সট্রা ফেব্রিকের উপর যে কোনো একটা ডিজাইন হতে পারে, তোমার এটা আলটিমেটলি ওই প্রিন্টেড তোমার কোন লোগো হতে পারে, কোন তোমার নিজের নাম হতে পারে, যে কোনো রিলস তোমার ন্যাচারাল যে কোনো কিছু তুমি করে ওই কাট পিসটা যদি তুমি অ্যাপারেলের সাথে সামনের সাইডে জয়েন করো, অথবা পেছনের ব্যাক সাইডে জয়েন করতে পারো, অথবা স্লিভে জয়েন করতে পারো, ওই কাট পিসটা হচ্ছে তোমার অ্যাপ্লিক। আর কাট আউট অর শেপ অ্যাটাচ টু দ্য ফেস অফ দ্য fabric of ornamentation of garment is called applique. বুঝতে পারছো? এখন আমি একটু দেখাই, তাহলে আরো কনসেপ্ট ক্লিয়ার হবে। হ্যাঁ, পরে জয়েন করো। হ্যাঁ স্যার কথা আসতেছে না স্যার। স্যার কথা আটকে যাইতেছে। 40 মিনিট না, 32 স্যার ইন করেন ইন। একটা ড্রেস দেখতে পাচ্ছ না? জি স্যার। এসব বাচ্চাদের ড্রেস দেখাইছি, দেখতে পাচ্ছ? জি স্যার। যেটা তোমার ড্রেসের মধ্যে একটা বিড়ালের ই করা আছে না, একটা বিড়ালের ইমেজ অ্যাটাচ করা আছে যে। জি স্যার। হ্যালো? এটাও এই যে বিড়ালের যে তোমার এটা বিড়ালটা, হ্যাঁ, এটা একটা আলগা ফেব্রিকের উপর বিড়াল তৈরি করে বিড়ালটা স্টিচ দেওয়া হয়েছে। এই যে বিড়ালটা হচ্ছে তোমার বিড়ালের ফেব্রিকটা হচ্ছে অ্যাপ্লিক। হ্যালো? জি স্যার। যে বিড়ালটার যে বিড়ালটা হচ্ছে একটা আলগা ফেব্রিক দিয়ে বিড়াল তৈরি করা হয়েছে। বিড়ালটা ক্যাটটা তোমার হচ্ছে অ্যাপারেলের ফ্রন্ট সাইডে তোমার অ্যাটাচ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এই যে এই বিড়ালের যে ফেব্রিকটা, এই বিড়ালের ফেব্রিকটা হচ্ছে তোমার অ্যাপ্লিক। বুঝছেন? তো এটা আমরা আলটিমেটলি অ্যাপ্লিকটা ছাড়াও কিন্তু তোমার ড্রেসটা কমপ্লিট করা যায় বা কমপ্লিট হয়। এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে গার্মেন্টসটার বা অ্যাপারেলটার অ্যাট্রাকটিভনেস বা তোমার হচ্ছে ডেকোরেশন বৃদ্ধি করা, সৌন্দর্য বৃদ্ধি করা আলটিমেটলি, অর্থাৎ অ্যাপারেলকে বিউটিফাই করা, এবং হচ্ছে তোমার যত বেশি আমরা অ্যাস্থেটিক কোয়ালিটি ইনক্রিজ করতে পারবো, তত অ্যাপারেলের প্রাইস বৃদ্ধি পাবে, অর্থাৎ তোমার প্রোডাক্টের দাম বাড়বে। বুঝতে পারছো? জি স্যার। হ্যালো? যেমন তোমার আরেকটা দেখাই, এই যে ফুল দেখতে পাচ্ছ না ড্রেসের মধ্যে, প্রজাপতি টজাপতি। জি স্যার। হ্যালো? জি স্যার। এই যে তোমার হচ্ছে প্রজাপতি করা আছে, তারপর তোমার হচ্ছে ফুলগুলা, এই ফুলটা হচ্ছে একটা ফেব্রিক দিয়ে ফুল তৈরি করা হয়েছে, ফ্লাওয়ার তৈরি করে তোমার হচ্ছে অ্যাটাচ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো এই যে এটা হচ্ছে অ্যাপ্লিক।
অর্থাৎ তোমার হচ্ছে কোনো গার্মেন্টস এর ফ্রন্ট সাইডে বা ব্যাক সাইডে অথবা স্লিভে সাধারণত ফ্রন্ট সাইডে বেশি হয় যে এক্সট্রা ডিজাইন ফেব্রিক তোমার অ্যাটাচ করা হয় হচ্ছে ওই এক্সট্রা ডিজাইন ফেব্রিকটা হচ্ছে তোমার অ্যাপ্লিক। এই ডিজাইন ফেব্রিকটা তোমার আলটিমেটলি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমার গার্মেন্টসটার এফেক্টিভনেস ইনক্রিজ করা অথবা তোমার অ্যাস্থেটিক কোয়ালিটি ইনক্রিজ করা। আর হ্যাঁ স্যার বলো। এই যে আমাদের ড্রেসে স্যার মানে ফেব্রিকই থাকতে হবে, প্রিন্ট হলে হবে না, মানে অ্যাপ্লিক হইতে হইলে ফেব্রিক হইতে হইব শুধু? না, ওই অ্যাপ্লিকের ক্ষেত্রে তোমার হচ্ছে অবশ্যই একটা লুজ ফেব্রিক থাকতে হবে, লুজ ফেব্রিক বা যে কোনো ব্যাস টেস হতে হবে, প্রিন্ট হবে না। তুমি হয়তো ফেব্রিকটার মধ্যে প্রিন্ট করে নিছো, আন্ডারস্ট্যান্ড, এক যে লুজ ফেব্রিকটা হবে আলগা ফেব্রিক ওটার মধ্যে তোমার প্রিন্ট করা থাকতে পারে, কিন্তু প্রিন্ট করা জিনিসটা তোমার হচ্ছে হতে হবে। যেমন যেমন যেটা দেখালাম এই যে বাচ্চার যে এটা ক্যাটস যেটা আছে ওই ফেব্রিকটা কিন্তু প্রিন্ট করা ফেব্রিক। হ্যালো স্যার এই যে ফেব্রিক যেটা আছে এটা কিন্তু ফেব্রিকটা কিন্তু প্রিন্টেড ছিল, এই প্রিন্টেড আমরা একটা বিড়াল তৈরি করছি, বিড়ালটা তারপরে আর কথা শোনা যাচ্ছে না স্যার, কথা বুঝতেছি না স্যার। কথা শোনা যাচ্ছে না। প্রিন্টেড ফেব্রিকটাই ক্ষেত্রে অ্যাপ্লিকেশন হচ্ছে, কিন্তু যদি তোমার আলটিমেটলি তোমার দেখাচ্ছি একটা, এই যে এটা আমাদের মনে করো হ্যাঁ প্রিন্ট করা আছে। হ্যালো জি স্যার। শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যালো হ্যালো জি স্যার, এখন শুনতে পাচ্ছি। জি স্যার। এই যে একটা টি শার্ট শেয়ার করছি, হ্যাঁ টি শার্টের মধ্যে কি করা আছে প্রিন্ট। জি স্যার। হ্যালো হ্যাঁ জি স্যার, এটা লোগো কিন্তু যেটা তোমার হ্যাঁ এটা একটা লগ, এটা কিন্তু তোমার হচ্ছে প্রিন্ট করা সরাসরি প্রিন্ট উপরে অ্যাপারেলের উপরে, এটা অবশ্যই তোমার অ্যাপ্লিক না। অ্যাপ্লিক হতে হলে তোমার একটা লুজ তোমার ফেব্রিকের মধ্যে ডিজাইন করে, ডিজাইনটা প্রিন্টেড হতে পারে, এমব্রয়ডারি হতে পারে, অথবা তোমার হচ্ছে যে কোনো অন্যভাবে হতে পারে। ওইটা হচ্ছে তোমার যেটা পরে অ্যাপারেলের উপরে আলাদাভাবে অ্যাটাচ করা হবে, দিস ইজ কল্ড অ্যাপ্লিক। স্যার পকেট আর প্লাকেটের অংশগুলো কি স্যার অ্যাপ্লিক হবে স্যার? এগুলা ছাড়াও তো স্যার অ্যাপারেলটা কমপ্লিট হয়। না, পকেট ছাড়া তোমার অ্যাপারেল কমপ্লিট হবে, কিন্তু একটা প্যান্ট তোমার পকেট ছাড়া কি হবে? প্যান্টের স্যার ক্ষেত্রে শার্ট তো পকেট ছাড়া তারপরে হয় স্যার। পকেট ছাড়া স্যার অনেক শার্টে থাকে না। হ্যাঁ শার্টের ক্ষেত্রে তোমার বেসিক শার্টের ক্ষেত্রে পকেট থাকতে হবে, আন্ডারস্ট্যান্ড? এটা সবকিছুর একটা ছিল। এখন ডিজাইনের জন্য আমরা পকেট দিচ্ছি না, আলাদা জিনিস, কিন্তু শার্টে পকেট দেওয়ার উদ্দেশ্য কি ছিল? তোমার কোনো ভ্যালুয়েবল জিনিস রাখা, তাই না? তুমি যদি মনে করো ওই তোমার টাকা পয়সা বা যে কোনো ইনফরমেশন আমরা পকেটে রাখি, এখন তোমার দেখা যায় ফ্যাশনের প্রয়োজনে অনেক সময় ফ্যাশন ড্রেসের জন্য পকেট দিচ্ছে না, ওটা আলাদা জিনিস। কিন্তু পকেট হচ্ছে মেইন কম্পোনেন্ট। তুমি যে এই ক্ষেত্রে দেখো যে এই ড্রেসের ক্ষেত্রে তোমার যে ফুলটা, হ্যাঁ এটা একটা আলগা কাপড় দিয়ে ফুল তৈরি করে তারপর অ্যাটাচ করেছে, এটা হচ্ছে অ্যাপ্লিক, আন্ডারস্ট্যান্ড? জি স্যার। জি স্যার। আর হচ্ছে এডিশনাল মেজারমেন্ট যেটা বলতেছিলাম ওই যে ইয়ের ক্ষেত্রে, অ্যালাউন্সের ক্ষেত্রে, যেমন হচ্ছে যেমন প্যান্ট তৈরি করার সময় আমরা প্যান্টের নির্দিষ্ট অংশ ফোল্ড করে নিচের দিকে দেই না, দেখতে পাচ্ছ টিমএস? জি স্যার। জি স্যার। এটা কিন্তু প্যান্টের হচ্ছে ভিতরের হ্যাঁ, তো এই যে আমরা নির্দিষ্ট অংশ বাস করে ভিতরে দিয়ে দিছি না। হ্যালো জি স্যার। হ্যালো হ্যালো জি স্যার শোনা যাচ্ছে। এই যে এটা যদি বাস করে, হ্যাঁ বাস করে দিলাম, এই অংশটা এডিশনাল অংশ না, এই অংশটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল মেজারমেন্টের এডিশনাল পার্ট। এখন তুমি যে এডিশনাল পার্ট না নিতে, আন্ডারস্ট্যান্ড? এই জন্য হচ্ছে একটা আমরা এই যে এই এডিশনাল মেজারমেন্ট টুকু নিতে হবে, এই এডিশনাল মেজারমেন্ট টুকু হচ্ছে আমার অ্যালাউন্স। বুঝা গেছে? এখন আবার একটু লিভ করতেছি, হ্যাঁ 2 মিনিট পরে জয়েন করে আবার সবাই।